নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বাজেট অধিবেশন সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে আজ শুরু বাজেট অধিবেশন, অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখ থেকে 25শে মার্চ 2026 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। মাঝে কয়েকদিন ছুটি থাকবে এবং টানা 9 দিন অধিবেশন কিন্তু হবে এবারের অধিবেশন। এবং এই অধিবেশনে অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে 2026-27 অর্থবর্ষের জন্য। যেখানে দেখুন, ডিএ বৃদ্ধির দারুণ সম্ভাবনা তাকিয়ে আছেন কর্মচারীরা। অর্থাৎ ত্রিপুরাতে যে মহার্ঘ ভাতা রয়েছে বা যে ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, সেই ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকটি কর্মচারী যারা বিভিন্ন দপ্তরে কাজ করছেন, প্রত্যেকেই কিন্তু তাকিয়ে রয়েছেন যে কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে এই অধিবেশনে। দেখুন, এখানে বলা হচ্ছে যে ডিএডিআর ব্যবধান 22%, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে ডিএডিআরের যে ব্যবধান সেটা হচ্ছে 22%। কেন্দ্রীয় হারে ডিএডিআর মিটিয়ে দেওয়ার জোরালো দাবি কিন্তু উঠেছে। অর্থাৎ এটা কিন্তু আগের প্রতিশ্রুতি সরকার দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান করা হবে, এবং সেই দাবি কিন্তু জোরালো হয়েছে। অষ্টম বেতন কমিশন চায়, বহু আগে এই স্লোগান তুলেছেন শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ অষ্টম বেতন কমিশন কিন্তু কার্যকর করতে হবে, তার সাথে সাথে কেন্দ্রীয় হারে ডিএডিআর কিন্তু প্রদান করতে হবে। কি হতে চলেছে এবারের বাজেট অধিবেশনে, কি দিতে চলেছে টিম ডক্টর মানিক সাহার সরকার, আপাতত এই নিয়েই চর্চা চারদিকে। টেট শিক্ষকদের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার দাবি উপেক্ষা করে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। এসএসএ শিক্ষকদের রেগুলার পে স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবিও কিন্তু উঠেছে। তার সাথে সাথে কি হবে এবারের বাজেট অধিবেশনে, বিশেষজ্ঞরা ত্রিপুরা বাজেটে 2026-27 সালের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন এবং কর্মচারীদের সহায়তা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে। অর্থাৎ 2026-27 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষে কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির পরামর্শ কিন্তু দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এই যে অধিবেশন, এই অধিবেশনে কিন্তু ডিএ অবশ্যই বৃদ্ধি হতে চলেছে। এবং বিশেষজ্ঞদের তুলে ধরা মূল প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএর ব্যবধান কিন্তু দূর করা। অর্থাৎ এই যে 22% যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য কিন্তু দূর করতে হবে। এবং সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার 2026-27 অর্থবছরে বেতন ও মজুরিতে 30% পর্যন্ত বৃদ্ধি চালু করার বিষয়টি বিবেচনা করতে পারে। অর্থাৎ 30% পর্যন্ত কিন্তু বাড়তে পারে। এর ফলে ডিএর যে সুবিধার পার্থক্য কমবে এবং রাজ্যের হাজার হাজার কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা উন্নত হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন 2026-27 সালে প্রাথমিক সমন্বয়ের পর 2027-28 সাল থেকে পরবর্তী 3 বছরে প্রায় 7% অতিরিক্ত বার্ষিক ডিএ বৃদ্ধি চালু করা যেতে পারে। এই পদক্ষেপ রাজ্য কর্মচারীদের ডিএ কাঠামোকে ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে এবং আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে। একইভাবে প্রতিবেদনে 2026-27 সালে পেনশন ব্যয় 30% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যাতে পেনশন সুবিধা কেন্দ্রীয় সরকারের মানদণ্ডের কাছাকাছি আনা হয়। প্রাথমিকের সংশোধনের পর পেনশনভোগীরাও নিয়মিত বার্ষিক ডিএ বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন বেতন পেনশন কাঠামো শক্তিশালী হলে ক্রয় ক্ষমতা বাড়বে, স্থানীয় চাহিদা বৃদ্ধি পাবে এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী
প্রণজিৎ সিংহ রায় আগামী 16ই মার্চ 2026 27 অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করার প্রস্তুতি কিন্তু নিচ্ছেন। অর্থাৎ যে বাজেট উপস্থাপন সেটা কিন্তু হবে আগামী 16ই মার্চ 2026 তারিখে। এদিকে অর্থনীতিবিদ ও গবেষকরা রাজ্যের আর্থিক কাঠামো শক্তিশালী করা এবং সরকারি কর্মচারীদের উন্নত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শুভ্রবরণ দাসের নেতৃত্বে একটি গবেষক দল, যার মধ্যে রয়েছেন গবেষক সদস্য কিরণ ভৌমিক, বিভাগের পিএইচডি স্কলার এবং ভারতের ষোড়শ অর্থ কমিশনের অধীনে কর্মরত গবেষণা সহকারী সৃজন দেবনাথ এই পরামর্শ দিয়েছেন। কর্মচারী কল্যাণ ছাড়াও সুপারিশগুলো রাজ্যের রাজস্ব ক্ষমতা সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছে। অর্থনীতিবিদরা জানিয়েছেন যে সরকারের মাধ্যমিক ও উচ্চতর খাতে আরও জোর দেওয়া প্রয়োজন, বিশেষ করে শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ ইউনিট এবং ক্ষুদ্র উৎপাদন খাত রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজ্যের কর ভিত্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলটি রাস্তাঘাট, সেচ ব্যবস্থা, সংরক্ষণাগার সুবিধা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার মতো গ্রামীণ অবকাঠামো খাতে মূলধন ব্যয় বাড়ানোর উপরও জোর দিয়েছে। উন্নত অবকাঠামো কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ এলাকায় ক্ষুদ্র উদ্যোগ ও বাজার সম্প্রসারণেরও সহায়ক হবে। প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল রাজস্ব প্রবণতা। যদিও রাজ্যের নিজস্ব কর রাজস্ব বৃদ্ধির হার তুলনামূলকভাবে শক্তিশালী, তবুও উন্নত সম্মতি ব্যবস্থা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে কর সংগ্রহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। একই সময়ে কর বহির্ভূত রাজস্বের বৃদ্ধি তুলনামূলকভাবে কম, তাই উন্নত পরিষেবা ফি এবং ব্যবহারকারী চার্জের মাধ্যমে অতিরিক্ত আয়ের উৎস খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়েছে। 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত রাজস্ব প্রবণতার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞরা প্রাকৃতিক লগারিদমিক বৃদ্ধি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যা স্বল্পমেয়াদী ওঠানামা ও দীর্ঘমেয়াদী প্রবণতা উভয়কেই বিবেচনায় নেয়। অর্থনীতিবিদদের মতে এই সুপারিশগুলো আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হলে ত্রিপুরা একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবে, যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর্মচারীদের কল্যাণ উন্নত করবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। প্রসঙ্গত, বিগত কয়েকটি বাজেট অধিবেশনেই ডিএ/ডিআর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে সংশ্লিষ্ট মহলে কিন্তু চর্চা চলছে। অর্থাৎ এই যে অধিবেশন, এই অধিবেশনে অবশ্যই ডিএ বা মহার্ঘ ভাতা এবং ডিআর বাড়তে চলেছে, এটাই কিন্তু এখানে জানানো হয়েছে। অর্থাৎ এই যে অধিবেশন 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এই অধিবেশনে মহার্ঘ ভাতার পরিমাণ এবং ডিআরের পরিমাণ কিন্তু বাড়ছে, এটাই কিন্তু বলা হয়েছে। সেই জন্য দেখুন এখানে বলা হচ্ছে ডিএ বৃদ্ধির দারুণ সম্ভাবনা তাকিয়ে আছেন কর্মচারীরা। আজ থেকেই শুরু হলো বাজেট অধিবেশন এবং এই অধিবেশনে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সরকার কি কি ঘোষণা করছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি বাজেট সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর আসবে সেগুলি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।